Hey dudes, I'm Shogat Bhattaji Plabon from SB Plabon channel and English with Plabon sir. Today we will teach the types of verbs. আমরা অনেকেই জানি যে ভার্ব ব্যবহার করতে হয়। ভার্ব মানে হলো কাজ, কোনো কাজ করাকেই ভার্ব বলে। কিন্তু ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো যদি আমরা পুরো ডিটেলস ধাপে ধাপে কোনটার কোথায় ইউজ করতে হয়, কোনটার কোথায় ব্যবহার করতে হয় তা না জানলে আমরা প্রপার সেন্টেন্স মেকিং করতে পারবো না। এবং ভার্ব না জানলে আমরা টেন্স ও গ্রামার শিখে কোনো লাভ নেই। এই জন্য আমি টেন্স আর গ্রামার প্রপার ওয়েতে শেখানোর আগে আমি আপনাদের প্রপারলি ভার্বটা শিখিয়ে নিতে চাচ্ছি। সো বেশি কথা না বলে লেটস গো টু দ্য বিজনেস। এখানে প্রতিটা ভার্ব দেওয়া থাকবে, প্রতিটা ভার্বের এক্সাম্পল এবং কোথায় ইউজ হয় আমি সেটা সহজ বাংলায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো মন দিয়ে ভিডিওটা পুরোটা পজ না করে দেখবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব SB Plabon চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো ইংলিশ উইথ প্লাবন স্যার অন ফেসবুক। সো শুরু করা যাক। প্রথমে হলো অ্যাকশন ভার্ব। এক্সপ্রেস অ্যান্ড অ্যাক্টিভিটি অফ মুভমেন্ট। অ্যাকশন মানে কোনো কাজ করা। এখানে কোনো কাজ করা বা কোনো কাজ করতে যাব, কোনো কাজের অঙ্গভঙ্গিমা, সেইটা নিয়েই আর কি অ্যাকশন ভার্ব। এর এক্সাম্পল হলো যেমন আমি খাচ্ছি, যাচ্ছি, দৌড়াচ্ছি, করছি, দেখছি, রান, ইট, ড্যান্স, রাইট, রিড, ওয়াচ, এটা আমরা সবাই জানি। সেকেন্ড, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে যেটা আমরা আগের সেন্টেন্সে একবার বলেছিলাম কানেক্টর, যেটা কানেক্টর হিসেবেও কিছু ভার্ব দুইটা সেন্টেন্সকে বা দুইটা ওয়ার্ডকে লিঙ্ক করে, সেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। যেমন হচ্ছে অ্যাম, ইজ, আর, সিম, বিকাম, এটা অনেকটা অক্সিলারি ভার্ব। লিঙ্কিং ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্ব এ দুটোই মূলত অক্সিলারি ভার্বের একটি পার্ট। অক্সিলারি ভার্বকে আমরা কী হিসেবে জানি? বি ভার্ব হিসেবে জানি তো? ইয়েস। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, ডু, উইল, ক্যান, মে, ইটিস। এখানে আমরা কি যেটা হেল্প দ্য মেইন ভার্ব ফর্ম টেন্স টু কোয়েশ্চেন, যেমন হচ্ছে যেটা সাহায্য করে প্রধান ভার্বকে টেন্স আর কোয়েশ্চেন, যেটা প্রধান ভার্বকে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে, সেটাই হলো হেল্পিং ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, যেটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। এবং আমরা জানি অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে সবসময় কি বসে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। নাম্বার 4, ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব দ্যাট মিন্স রিকোয়ার অ্যান অবজেক্ট টু কমপ্লিট এ মিনিং। কোনো একটা বস্তুর তার ধারণা যেটাকে সম্পূর্ণ করতে এই ভার্ব ব্যবহার করা হয়। এই ভার্বের কাজ হলো রিড এ বুক, রাইট এ লেটার। আমি একটা বই পড়ছি, আমি একটা কাজ করছি, আমি কোথাও যাচ্ছি। যেখানে আপনার কোনো কাজকে কমপ্লিট করার জন্য যে ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আসুন ইন্টারট্রান্সিটিভ ভার্ব, যেটা ডু নট নিড এনি অবজেক্ট, যেটার জন্য কোনো কাজ, অতিরিক্ত কোনো কাজ কমপ্লিট করার কোনো দরকার হয় না। অ্যাজ লাইক ক্রাই, শি ক্রাইজ, শি ইজ গোয়িং টু স্লিপ, সে পৌঁছে গেছে। এখানে আমার কোনো হেল্পিং ভার্বেরও দরকার নেই, ট্রান্সিটিভ ভার্বেরও দরকার নেই, মডেল অক্সিলারি ভার্বেরও দরকার নেই, অক্সিলারি ভার্বেরও দরকার নেই। সেগুলোকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। এখন রেগুলার ভার্ব যেমন আমাদের অ্যাকশন ভার্ব, ওয়ান কাইন্ড অফ রেগুলার ভার্ব সেম, যেমন ফ্রম পাস্ট টেন্স বাই অ্যাডিং ইডি, যেটাকে আমরা বলি বেস ফর্ম ভার্বের V1, V2, V3। ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেমন রান, রেন, রান, প্লে, প্লেড, প্লেড, রাইট, রোট, রিটেন, ইট, এট, ইট, গো, ওয়েন্ট, গান। এবং এটা কোথায় ব্যবহার করতে হয়? ম্যাক্সিমামই আমাদের জানি এগুলো ব্যবহার করতে হয় পাস্ট টেন্সে, যেটা হচ্ছে সেকেন্ড ফর্ম, যেটাকে আমরা শর্টকাটে আপনাদের টিচার বা সবাই V2 ফর্ম বলে থাকে।
irregular verb means that change from completely in past tense, যেটা past tense কে সম্পূর্ণ পরিমাণ চেঞ্জ করে দেয়। যেমন হচ্ছে আমরা প্রেজেন্ট থেকে পাস্টে যদি যাই, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল বা আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সেটাকে যদি আমি অতীতকালে নিয়ে যাই তাহলে কী হবে, সেই সেকেন্ড ফর্ম গোয়ের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম কি ওয়েন্ট, গান। ঠিক তেমন পাস্ট ফর্ম কি, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এবং আমি আজকেও স্কুলে যাব। তাহলে আমি কি যোগ করব, অ্যান্ড আই অলসো গো টু দ্য স্কুল। যেমন পাস্ট ফর্ম থেকেও প্রেজেন্ট ফর্মে এটা নিয়ে আসলো, তাহলে এটাকে কী বলা হয়, ইরেগুলার ভার্ব। এটা কখনো প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে যায়, পাস্ট থেকে প্রেজেন্ট ফর্মেও আসে। তারপরে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এটার সাথে আমরা কম বেশি যারা ইংরেজি পড়ি, যারা ইংরেজি জানি, আমার স্টুডেন্টস হোক, টিচার, লেকচারার, যারা কম বেশি জানে ফাইনাইট ইনফাইনাইট ভার্ব সবাই জানে। দ্য চেঞ্জ ফাইনাইট ভার্ব দ্যাট মিনস চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট অর চেঞ্জ। ফাইনাইট ভার্ব যেটা চেঞ্জ হয় কি সাবজেক্ট অর টেন্স অনুসারে। সাবজেক্টের ওখানে নাউন আছে নাকি ভার্ব আছে, সেটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, ফিউচার টেন্সে, এইভাবে যে ভার্বগুলো চেঞ্জ হয় সেগুলোই হলো ফাইনাইট ভার্ব। অ্যাজ লাইক রেগুলার, ইরেগুলার ভার্ব বা অ্যাকশন ভার্বের মতোই। হি প্লেস, সে খেলা করছে। প্লেস কেন বসলো, বিকজ প্লে, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, এই জন্য আমরা হি প্লেস। কিন্তু দে প্লে, দে হলো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে, আই, উই, দে থার্ড পার্সনের ক্ষেত্রে বসে, অল সাবজেক্টের ক্ষেত্রে বসে, কিন্তু এখানে এস বা ইয়ে যোগ করতে হয় না, বিকজ ইটস প্লুরাল ফর্ম। এটাকে ফাইনাইট ভার্ব বলে, এটা খুবই ইজি। আর নন ফাইনাইট ভার্ব ডু নট চেঞ্জ উইথ দ্য সাবজেক্ট অর টেন্স, যেটা ভার্বের সাথে কোনো ডু নট চেঞ্জ, পরিবর্তন হয় না সাবজেক্ট অথবা টেন্সের ক্ষেত্রে। যেমন আমরা জানি আমাদের সেন্টেন্স কয় প্রকার, তিন প্রকার জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স আসতে গেলে আমরা জানি আমাদের সামনে যা থাকে সাবজেক্ট উঠে যে ভার্বটা চলে আসে, তখন ভার্বের কী যোগ করতে হয়, তখন সেটা ভার্ব হয়ে যায় নন ফাইনাইট ভার্ব, তখন সেটা হয়ে যায় ইটিং। হি লাভ টু ইট রাইস, তাহলে তখন কী হবে, ইটিং রাইস, eating rice he loved to, he love eating rice, না eating rice he loved to। ঠিক তেমন যদি আমরা জানি যে প্রিপোজিশন টু হলো একমাত্র প্রিপোজিশন, হি গোস টু প্লে, তখন আমরা যদি বলি হি গো, আমরা ভার্বের পরিবর্তন করে ফেললাম, আমরা তখন আর ফিনাইট ভার্বে থাকবো না, ইনফিনাইট ভার্বে থাকবো। তখন হবে কি, গোজটা এস বাই এস থার্ড পার্সনটা উঠে যাবে, কারণ আমি সেখানে প্রিপোজিশন অ্যাড করছি নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। তখন কী হবে, হি গো টু পেলে, কারণ আমরা জানি টু হলো একমাত্র প্রিপোজিশন যার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় না। আর টু বাদে যে 128টা প্রিপোজিশন আছে সব কটা প্রিপোজিশন আইএনজি যোগ করতে হয়। এইটা আপনার জীবনের পরিবর্তন, ইংরেজি শেখার অন্যতম একটা মূল ভিত্তি। আমি আবারও এটা রিপিট করছি, ভালো করে মনে রাখবেন। টু হলো একমাত্র ভার্ব যেটা আপনি ভার্বের আগে বসালে ভার্বের পরে কখনো আইএনজি যোগ করতে হয় না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 7টা এমন ইনফরমেটিভ বা 7টা এমন রেগুলারিটি টু এর ভার্ব ফ্রেজিয়াল যে প্রিপোজিশন বলে, সেই 7টা ফ্রেজিয়াল প্রিপোজিশন টু এর সাথে কখন সব আইএনজি যোগ হয়। বাকি সব ক্ষেত্রে টু পেলে, টু রাইট, টু ইট, টু গো, টু সি, টু টিচ, টু অ্যারাইভ। আই হোপ আন্ডারস্ট্যান্ড। এখন আপনি বলতে পারেন 7টা ফ্রেজিয়াল ভার্ব কি, আমি যদি বলি আপনারা নোট করে লিখে রাখতে পারেন। ইন অ্যাকর্ডিং টু, ইন অর্ডার টু, লুক ফরওয়ার্ড টু, মোর ওভার টু, ইন অ্যাডভান্স টু, মুভমেন্ট টু, আর ইন অর্ডার টু। এই 7টা জিনিসের পরে আইএনজি যোগ হবে।
বিষয়টা ভালো করে ক্লিয়ার হয়ে নিন। তাছাড়া বাকি সব ক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে এবং টু বাদে পৃথিবীর সকল প্রিপজিশনের সাথে আইএনজি যোগ হবে। And last but not the least, modal auxiliary verb, my favorite one. এখানে একটা অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, যেটা হলো এক্সপ্রেস অ্যাবিলিটি, পসিবিলিটি, পারমিশন, নেসেসিটি। এক্সপ্রেস অ্যাবিলিটি যেটা বর্ণনা করে আপনার অ্যাবিলিটি, আপনার ক্ষমতা, পসিবিলিটি আপনার সম্ভাবনা, প্রবাবিলিটি আপনার সম্ভাবনা, পসিবিলিটি কতটা সেটা সম্ভব, পারমিশন আপনার অনুমতি, নেসেসিটি মানে প্রয়োজন, যতটা প্রয়োজন সেটা সেখানে। আর মডেল অক্সিলারি ভার্ব আমরা ছোটোবেলা থেকে এই জিনিসটা আর একটা মেন জিনিস, যেমন টু এর মতো প্রিপোজিশন যেটা আমি বললাম, এটা আপনারা সারা জীবন খাতায় নোট করে রাখুন অথবা মনে রাখুন, অথবা চোখ বন্ধ করে আপনি নিজের নাম ভুলে যাবেন, কিন্তু এই জিনিসটা, এই দুটো জিনিস ভুলবেন না। ভুললে কখনোই ইংরেজি আপনার জন্য সহজ হবে না, আপনি অ্যাপ্রোপ্রিয়েট ইংরেজি শিখতে পারবেন না। সেটা হলো কি, ক্যান আমাদের ছোটোবেলা থেকে অনেক স্কুলের টিচার বা আপনি শিখিয়েছেন বা অনেক বইতে আপনি পাবেন যে ক্যান এর পাস্ট ফর্ম হলো কুড, মে এর পাস্ট ফর্ম মাইট, শিয়ালের পাস্ট ফর্ম শুড। না, এটা টোটালি ভুল, ইটস টোটালি এ রং কনসেপ্ট। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, মিট, এই সবগুলাই হলো মডেল অক্সিলারি ভার্ব এবং আমাদের মনে রাখতে হবে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় V1 ইউজ করতে হয়। তাহলে আজকে আমরা কয়টা ভার্ব শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের মনে রাখতে হবে ভার্ব কয় প্রকার? ভার্ব 10 প্রকার এবং 10 প্রকারের কী কী কাজ সেটা আমি উদাহরণ সহকারে ভালো করে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্য মানুষের কাছে শেয়ার করে দিন এবং এসবি প্লাবন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং প্লিজ, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। টু হলো এমন একটা প্রিপোজিশন, তারপরে কখনোই ভার্ব থাকুক, যে ভার্বই থাকুক না কেন, তার সাথে আইএনজি যোগ হবে না। সিম্পলি সেটা তাকে আমি ভার্বের বেস ফর্ম বসাবো। এখন ভার্বের যে ভার্ব সিম্পল সেন্টেন্সে, একদম সেন্টেন্সের শুরুতে ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেটাকে কি বলে? সেটাকে বলে জেরান্ড। আর যে ভার্বের আগে, ইটিং ইজ মাই ফেভারিট হবি, খাওয়া হলো আমার প্রিয় অভ্যাস, হবি শখ, আমি খেতে ভালোবাসি এক কথায়। বা প্লেয়িং ক্রিকেট ইজ মাই ফেভারিট হবি, ক্রিকেট খেলা আমার পছন্দ, মানে আমার শখ, এটা হলো জেরান্ড। আর টু প্লে ক্রিকেট ইজ মাই ফেভারিট হবি, দুটোই কিন্তু কারেক্ট, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু টু আছে বলে এখানে প্লের পরে আইএনজি যোগ হয়নি, তখন এটা কী হবে? এটা পার্টিসিপেল ফর্ম, এটা আপনাকে মনে রাখতে হবে। সো আমি এর সাথে জেরান্ড আর পার্টিসিপেল ফর্মও কোথায় ইউজ হয়, কোনটা বসে সেটাও বুঝিয়ে দিলাম। তিনটা জিনিস কাইন্ডলি মনে রাখবেন এবং ভার্ভ এর ইউজগুলো মনে রাখবেন, আশা করি আপনাকে অনেক উপকার দেবে। ভিডিওটা কথা বলতে বলতে অনেক লং হয়ে গেল, সো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের জীবনে এই ভার্ভ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, প্লিজ written in the comment box. I'll be here. Shokat Bhattacharya Plavon sir is always with you. So don't be shy and don't be afraid. English is like drinking water. জল খাওয়ার থেকেও, পানি খাওয়ার থেকেও ইংরেজি শেখাটা সহজ। শুধু অ্যাটেনশন দিন, এই ভিডিওগুলো রেগুলার দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, মানুষের মাঝে বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার করে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক চ্যানেলে ফলো করতে ভুলবেন না। সো আজকের মতো এটাই। সো টেক কেয়ার, বি সেফ অ্যান্ড সাউন্ড।